করছে এবং আউটপুট ফাইলে রাইট করা হচ্ছে। সো এইখানে আমার একটা লুপিং প্রসেস চলছে, একটা লুপ চলছে, যে লুপটা প্রত্যেকবার একটা করে ভ্যালু ইনপুট ফাইল থেকে রিড করছে, আউটপুটে রাইট করছে, এন্ড দিস গোজ অন কতক্ষণ until the read phase, তার মানে কি until the file ends, until the end of the file এই রিডিংটা, এই লুপের প্রসেসটা চলতে থাকবে। হ্যাঁ বলো, আর কিছু বলার আছে? মিস সিস্টেম কলটা ওই যে যখন বলতেছিলেন না, ওই সময় আমার নেট চলে গেছিল। মিস ওইটুকু কি আরেকবার বলবেন? আচ্ছা, সিস্টেম কলের বেসিক কথা হচ্ছে, সিস্টেম কলে আমরা হার্ডওয়্যারকে অ্যাক্সেস করি, সোজা কথা। অপারেটিং সিস্টেমের আন্ডারে কন্ট্রোল চলে যায় এবং আমরা যখন কোনো হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে চাই তখনই আমাদের ইউজার মোড থেকে কার্নেল মোডে যেতে হয়। কার্নেল মোডে যাওয়ার জন্য আমাকে সিস্টেম কল করতে হয়। সো আমার এখানে এই যে আমি যা যা কাজ বলছি, জাস্ট আমি একটা ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কন্টেন্ট অফ ফাইল আমি কপি করছি, সেটার জন্য আমি কতবার সিস্টেম কল করছি সেইটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে। মানে দেখা যাচ্ছে যে আমি যখন একটা কন্টেন্ট কপি করছি, মোটামুটি আমার ম্যাক্সিমাম কাজ আমার এই সিস্টেম কল করেই কার্নেল মোড বা প্রিভিলেজড মোডেই অ্যাকমপ্লিশ করতে হচ্ছে। ঠিক আছে? সো ওয়ান্স আমার যখন এইটা রিড করা হয়ে গেল, দেন আমি কি করছি, আউটপুট ফাইলটা ক্লোজ করছি। সো আউটপুট ফাইলটা যখন আমি ক্লোজ করছি, আমি ডেফিনেটলি আমার মাউস বা কিবোর্ড ইউজ করছি, অবশ্যই আমাকে এখানেও সিস্টেম কলটা আমাকে করতে হচ্ছে। ওয়ান্স দা মানে কপিং ইজ কমপ্লিটেড, ইউজুয়ালি আমাদেরকে কমপ্লিশনের মেসেজ দেয়, তাই না? কমপ্লিশনের মেসেজটা আমাকে মনিটরে দিচ্ছে, তার মানে এই মেসেজ দেওয়ার জন্যও ইউজার মোড থেকে কার্নেল মোডে সুইচ করতে হচ্ছে এবং আমাকে সিস্টেম কল করতে হচ্ছে, এবং দেন আমি নরমালি টার্মিনেট করে যাচ্ছি। সো এই যে আমরা এতগুলো স্টেপস বললাম, প্রত্যেকটা স্টেপে মানে জাস্ট একটা সিম্পল কন্টেন্ট আমি কপি করছি এক ফাইল থেকে আরেক ফাইলে, সেখানেই দেখো আমার কতগুলা সিস্টেম কল করতে হচ্ছে। তো এই কারণে সিস্টেম কলটাই, এবং দেখা যায় যে কম্পিউটার বেশিরভাগ সময় তার অপারেশনে বেশিরভাগ সময়ই দেখা যায় যে সে ডিফারেন্ট টাইমে সিস্টেম কল করতেই থাকে বা ডিফারেন্ট টাইমে সে কার্নেল মোডেই থাকতে থাকে, বিকজ আমার ওই যে সিপিইউ সরি আমার র্যাম বা হার্ডওয়্যার আইও এগুলোকে অ্যাক্সেস করতে হয়। ঠিক আছে? এখন এই জিনিসটা থেকে যদি আমরা বলতে চাই যে আমাদের এই সিস্টেম কলেরই একটা আমি আমরা যদি এপিআই এর কথা চিন্তা করি, এপিআইটা কার জন্য লাগবে? এপিআইটা আমাদের ইউজুয়ালি অ্যাপ্লিকেশন ডেভেলপারসদের জন্য লাগবে, এবং এপিআইটা আমাকে কি প্রোভাইড করে থাকবে? এটা আমাকে একটা মানে এটা একটা সার্ভিস রুটিন এরকম ভাবে প্রোভাইড করে থাকবে, যেটা দিয়ে যে কোনো ডেভেলপার উইদাউট নোয়িং দ্য মানে without having the direct access to the system calls or different device বা different programs, different applications ও অ্যাক্সেস করতে পারবে। তো এখানে একটা খুব সিম্পল একটা স্ট্যান্ডার্ড এপিআই এর এক্সাম্পল দেওয়া আছে, এবং এখানে যেটা করা হচ্ছে যে রিড ফাংশন করছে। এটা বেসিক্যালি ওই ইউনিক্স এর ম্যানুয়াল থেকে রিড ফাংশন নিয়ে এটা দিয়ে দেওয়া আছে। ওখানে কি করছে ওরা একটা হেডার ফাইল ইউনিএসটিডি হেডার ফাইল ইউজ করছে। করেছি নাকি আমরা এই হেডার ফাইলগুলো কোনো কাজে আমাদের লাগে? কখনো করেছি কেউ? এনিবডি? কখনো করার দরকার হয়নি। ওকে ফাইন, খুবই কমন, এটা না করার দরকার হওয়াই স্বাভাবিক, বিকজ এটা মোস্টলি ওই লিনাক্স বেস ইউনিক্স বেস সিস্টেমে কাজে লাগে। সো এনিওয়ে এই এপিআই এর এক্সাম্পলটা যদি আমরা দেই, হ্যাঁ, তাহলে আমরা বলতে যাবো যে এখানে আমি একটা রিড ফাংশন নিচ্ছি। এই রিড ফাংশনটা কি করবে? এই রিড ফাংশনটা রিড করবে। কি রিড করবে? লেটস সে কত বাইট পর্যন্ত, এই যে কাউন্ট দিয়ে ধরো আমি একটা বাইট ডিটারমাইন করে দিয়েছি, ইট রিডস আপ টু দ্যাট মাচ অফ কাউন্ট বাইটস। কোথা থেকে রিড করবে? ফ্রম দ্য ফাইল। এই ফাইলটাকে আমি এই যে এখানে ফাইল ডেসক্রিপ্টর দিয়ে আমি ওকে আইডেন্টিফাই করে দিয়েছি, এবং এই রিড করে আমাকে ও কোথায় নেবে? ও এই বাফারে ও আমাকে রিড করবে, এবং এই ফাংশনটা কি রিটার্ন করবে? কত বাইট সে অ্যাকচুয়ালি রিড করেছে সেই জিনিসটা এই ফাংশন
রিটার্ন করবে, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে আমি যদি একটা এপিআই সিস্টেম রাখি এবং এইখানে যখন আমার প্রত্যেকবার যখন আমি সাকসেসফুল রিড করছি, রিড করার পরে আমি একটা সার্টেন ভ্যালু মানে রিটার্ন করে দিচ্ছি, যদি এটা 0 থাকে তার মানে ইন্ডিকেট করবে যে আমি ফাইলটা পুরো রিড করতে পেরেছি, যদি এটা -1 থাকে তার মানে আমার এখানে কোনো এরর আছে। আচ্ছা, সো এই যে মানে তোমার অ্যাপ ডেভেলপাররা কি করবে, এপিআই এর থ্রুতে রিড অপারেশনটা অ্যাক্সেস করবে রাদার দ্যান অ্যাকচুয়াল সিস্টেম কল, ঠিক আছে? বিকজ এবং এখানে যেটা হয়ে থাকে মানে এমন না কিন্তু যে এপিআই ইউজ করলে সিস্টেম কল আর লাগে না, আমরা এপিআইটা জাস্ট আমাকে একটা ইন্টারফেস দেয়, আমি সিস্টেম কলের কন্ট্রোল আমার কাছে নাই বলে আমি এপিআই এর থ্রুতে দেখা যায় সিস্টেম কলটার অ্যাক্সেস পেয়ে থাকি, সোজা ভাষায় যদি বলতে চাই। Okay, so main difference to the abaro boli, API is a set of protocols, set of routines, functions which allows us to exchange the data among different applications, different devices, while system call involves program request to the to and from the kernel. Operating system টাকে সে হ্যান্ডেল করতে হেল্প করে, অপারেটিং সিস্টেমের কাছ থেকে সে সার্ভিস নেওয়ার, সার্ভিস অ্যাক্সেস করার প্ল্যাটফর্ম হচ্ছে, অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে আমার সিস্টেম কল। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? নাই। ওকে, সো আমরা যদি সামনে চলে যেতে চাই, এখন ধরো আমরা যদি সিস্টেম কল সিস্টেম কল ইমপ্লিমেন্টেশনের জন্য যাই, সিস্টেম কল ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা কি আমার কেন দরকার হচ্ছে সিস্টেম কল ইমপ্লিমেন্টেশনে? ওই যে আমরা যখন ইউজার ইন্টারফেস থেকে আমরা যখন ইউজার মোড থেকে কার্নেল মোডে যাচ্ছি, তখনই আমাদেরকে সিস্টেম কল করতে হচ্ছে, এবং সিস্টেম কল করার জন্য আমাদের একেবারে একটা মানে এই সিস্টেম কল হ্যান্ডেল করার জন্য আমার আরেকটা ফুল সুট অফ সফটওয়্যার আছে, যেটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট। যে রান টাইম এনভায়রনমেন্ট, ইট ইজ নিডেড টু এক্সিকিউট অ্যাপ্লিকেশনস written in a given programming language, different libraries হতে পারে বা লোডার হতে পারে, হ্যাঁ, বাট এই জিনিসটা পুরা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পুরো প্রোগ্রামটাকে অ্যাপ্লিকেশনটাকে এক্সিকিউট করার জন্য আমার তখন সেই, আমরা তো রান টাইম এনভায়রনমেন্টেই কাজ করি তাই না, প্রোগ্রাম যখন করি, সো সেই জিনিসটা আমার এই সিস্টেম কলের হ্যান্ডলিং এর জন্য আমার এইটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রান টাইম এনভায়রনমেন্টটা দেখা যায় যে এটা আমাদেরকে একটা সিস্টেম কল ইন্টারফেস প্রোভাইড করে থাকে। হ্যাঁ, সিস্টেম কল ইন্টারফেস প্রোভাইড করে থাকা মানেটা কি বলতে চাচ্ছি আমরা, সিস্টেম কল ইন্টারফেস প্রোভাইড করে থাকে যেটা বেসিক্যালি লিঙ্কিং করে, কার সাথে লিঙ্কিং করে, দ্যাট সার্ভস অ্যাজ দ্য লিঙ্ক টু সিস্টেম কলস মেড অ্যাভেলেবল বাই দ্য অপারেটিং সিস্টেম। সো আমি যে সিস্টেম কলগুলো আমার যেগুলো অ্যাভেলেবল আছে অপারেটিং সিস্টেমে, সেগুলোর মধ্যে আমার এই সিস্টেম কলস ইন্টারফেস দিয়ে রিয়েল টাইম এনভায়রনমেন্ট একটা লিঙ্কিং করে দেয়। এবং সিস্টেম কল ইন্টারফেস ইউজুয়ালি ধরো এপিআই এর মধ্যে যে ফাংশন কল করা হয়, ওই যে একটু আগে আমরা একটা এক্সাম্পল দিলাম যে রিড, এই রিড ফাংশন যে কল করা হয় এবং সেটার জন্য যে নেসেসারি সিস্টেম কল করতে হবে অপারেটিং সিস্টেমের মধ্যে, এই দুইটাকে ইন্টারসেক্ট করে, এই দুইটার কানেক্টিং পয়েন্ট হচ্ছে আমার এই সিস্টেম কল ইন্টারফেস। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি এপিআই দিয়ে ফাংশন কল করছি আর সিস্টেম কল অপারেটিং সিস্টেমের সাথে কথা বলছে। সো আমার এই এপিআই আর সিস্টেম কলের মাঝখানে যে ইন্টারফেসটা, দ্যাট ইজ মাই সিস্টেম কল ইন্টারফেস। এবং এটা it invokes the intended system call in an OS kernel and returns the status of the system call and any return values, কোন একটা ভ্যালু সে রিটার্ন করে, সেই রিটার্ন ভ্যালুটা কে পাবে? এপিআই পাবে। লেটস সে যে আমার যে অ্যাপ ডেভেলপার, সে সিস্টেম কল কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই ব্যাপারে কিছুই জানে না। সে কি করছে? সে জাস্ট এপিআই দিয়ে, লেটস সে তাকে রিড ফাংশন
দেওয়া হচ্ছে। রিড ফাংশন মানে কি, আমি হয়তোবা কিবোর্ড থেকে কোনো একটা ভ্যালু রিড করব। তার মানে কি, কিবোর্ড থেকে ভ্যালু রিড করা মানেই একটু আগে আমরা দেখে এসেছি যে আমরা আমাদের কিবোর্ড থেকে ভ্যালু রিড করতে আমাদের সিস্টেম কল করতে হয়। সো যে ইউজার, যে কলার, সে কি করছে, সে জাস্ট এপিআই এর ওই ফাংশনটা রিড করছে এবং এপিআই এর ওই ফাংশনটা তাকে বুঝতে হচ্ছে এবং সে জানে যে অপারেটিং সিস্টেম তার এই ফাংশনের এগেইনস্টে কি কাজ করবে। সো মোস্ট অফ দ্য ডিটেইলস অফ দ্য অপারেটিং সিস্টেম কিন্তু এপিআই এর কারণে প্রোগ্রামার থেকে হিডেন আছে। এপিআই জাস্ট একটা আমাকে ইন্টারফেস দিচ্ছে, তাই তো? এবং আমার সিস্টেম কল ইন্টারফেসের মাধ্যমে আমরা কি করছি, আমরা জানতে পারছি যে কিভাবে কোন সিস্টেম কলটা আমাকে করতে হবে। সো এই জিনিসটা যদি আমি একটা ছবি দিয়ে দেখতে চাই, লেটস সে এখানে আমি ইউজার মোডে আছি, কোনো একটা ইউজার অ্যাপ্লিকেশন আমরা ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশন এখন আমাকে কার্নেল মোডে যেতে হবে। সো আমাকে সিস্টেম কল করতে হবে। এটার জন্য আমি কি করব, আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে এপিআই কোনো একটা আমার ফাংশন জেনারেট করবে। ফাংশন কল করা মানেই কি, ফাংশন কল করা মানেই হচ্ছে কিছু ওই পাস করবে না, কিছু প্যারামিটার পাস করবে। আর ফাংশন কি দেয়, আউটপুট, মানে ফাংশনটা কি, কিছু একটা ভ্যালু রিটার্ন করে, তাই না? আমরা নরমালি যে ফাংশনের ওই জানি, ফাংশন কিছু একটা ভ্যালু রিটার্ন করে থাকে। সো যেটা দেখা যায় যে আমার এই সিস্টেম কল ইন্টারফেসের আমার এপিআই এর সাথে একটা টেবিল অ্যাসোসিয়েটেড থাকে। যে টেবিলটা কি, একটা ইন্ডেক্স টেবিল অ্যাকর্ডিং টু সাম নাম্বারস। নাম্বারসটা কি, নাম্বারস গুলো আবার সিস্টেম কলের সাথে অ্যাসোসিয়েটেড। যদি আমরা ভেঙে ভেঙে বলি, সিস্টেম কলের সাথে কিছু নাম্বারস অ্যাসোসিয়েটেড থাকে। লেটস সে এখানে আই, এটা একটা নাম্বার। এবং এপিআই বা আমার যে ফাংশন, এপিআই যখন যে ফাংশনটা কল করছে, সেই ফাংশনটার সাথে সিস্টেম কল ইন্টারফেস ওই নাম্বারটাকে অ্যাসোসিয়েট করে দিচ্ছে। আমি কথা কি বোঝাতে পারলাম? আমরা যদি খুব র্যান্ডম এক্সাম্পল দিই, রিড ফাংশন এপিআই দিচ্ছে, সিস্টেম কল ইন্টারফেস কাছে কি একটা টেবিল আছে, যেই টেবিলটা জানে রিডের জন্য আমার আইএথ টেবিলে যেতে হবে। সো আমাকে কি করছে, ও সিস্টেম কল ইন্টারফেস এপিআই এর সাথে সিস্টেম কলকে এই আইএথ কলাম দিয়ে, আইএথ রো দিয়ে অ্যাসোসিয়েট করে দিচ্ছে, ইন্টারলিংক করে দিচ্ছে। ঠিক আছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই এত চুপ কেন? কিছু কথা কি বুঝতে পারছি নাকি ঘুমাচ্ছি শুক্রবার দিন সকালবেলা? শুনতেছি সরি, শুনতেছি। আচ্ছা আচ্ছা, দেখো কতটা বুঝো সেটা হচ্ছে কথা। আচ্ছা, সো এই কেসটা যেমন ধরো, হ্যাঁ হ্যাঁ বলো। নাম্বারগুলো কি ইনডেক্স ওয়াইজ সাজানো থাকবে নাকি র্যান্ডমলি? মানে র্যান্ডম নাম্বারগুলো ইন্ডেক্স মানে র্যান্ডম থাকে না, অ্যাবসলিউটলি র্যান্ডম থাকে না, না ইন্ডেক্স থাকে, অবশ্যই ইন্ডেক্স থাকে। হ্যাঁ, সো ধরো আমি একটা এই যে ওপেন, এই সিস্টেম কলটা যদি আমাকে ইনভোক করতে হয়, ইউজার অ্যাপ্লিকেশন যখন এপিআই তে ওপেন দিল, সিস্টেম কল ওপেন অ্যাকচুয়াল কার্নেল মোডে কোন ইন্ডেক্সের সাথে আছে সেটাকে লিংক করে দিল আমার এই সিস্টেম কল ইন্টারফেস। ওকে, এবং দেখা যায় যে সিস্টেম কলটা different ওয়েতে হয়ে থাকে, ডিপেন্ডিং অন দা কম্পিউটার উই আর ইউজিং, ডিপেন্ডিং অন দা সিস্টেম উই আর ইউজিং, সিস্টেম কলটা ডিফারেন্ট হয়ে থাকে। বাট এপিআই এর সুবিধাটা হচ্ছে এপিআইটা ডিফারেন্ট সিস্টেমে রান করবে। ব্যাপারটা হচ্ছে এই কোন সিস্টেমে কোন কোন ইন্ডেক্সে কোন ভাবে অপারেটিং সিস্টেম সিস্টেম কল হ্যান্ডেল করছে সেটা আমরা জানি না, বাট আমরা এপিআইটা সবার জন্য কমন। সো সিস্টেম কল ইন্টারফেসের কাজ হচ্ছে ওই জিনিসটা লিংক করে দিবে, দ্যাটস ইট। এরপরে যদি আমরা সামনের দিকে চলে যাই, যে সিস্টেম কলের প্যারামিটার পাসিং, এখন আমরা তো ডিফারেন্ট ওয়েতে সিস্টেম কল করে থাকি, সেটা আমরা একটু আগেই বললাম। সো কিছু জেনারেল মেথডস আছে, যে মেথডস গুলো কি হয়, টু পাস প্যারামিটারস টু দা অপারেটিং সিস্টেম। আমি যে সিস্টেমকে প্যারামিটার পাস করব, সেটার যে ডিফারেন্ট মেথডস আছে, তার মধ্যে যে সিম্পলেস্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে ইন রেজিস্টার্স। হ্যাঁ, আবার
কোন কোন ক্ষেত্রে আছে যেখানে যে মানে রেজিস্টার্স ছাড়াও আরো বেশি প্যারামিটারস পাস করার হয়ে থাকে। আচ্ছা, কিভাবে এটা কোথা থেকে যাচ্ছে আমরা একটু দেখি। ধরো আমি যদি কি বললাম হয়েছে, যদি আমার মোর ইনফরমেশন পাস করতে হয় তখন আমাকে দেখা যাচ্ছে যে আমার মানে সিম্পলি আই হ্যাভ টু আইডেন্টিফাই, মানে সিম্পল আইডেন্টিটি ছাড়া, ডিজায়ার্ড সিম্পল আইডেন্টিটি ছাড়া যখন আমাকে মোর ইনফরমেশন যখন আমাকে পাস করতে হচ্ছে, তখন এক্সাক্ট টাইপ এন্ড অ্যামাউন্ট অফ ইনফরমেশন যেগুলো আছে, তার মানে কি এক্সাক্ট টাইপ অফ অ্যামাউন্ট অফ ইনফরমেশন, এগুলো আমার বিভিন্ন সিস্টেম কলে বিভিন্ন ভ্যারি করতে পারে, বিভিন্ন ভ্যালু আসতে পারে। যে থ্রি জেনারেল মেথডস আমরা বলছি সেটা হচ্ছে আইদার আমি এই প্যারামিটারস গুলো রেজিস্টার্স দিয়ে পাস করছি, বা আমি কোনো একটা ধরো প্যারামিটার স্টোর ইন আ ব্লক অর টেবিল অর ইন মেমোরি, এরকম ভাবে যদি থেকে, হ্যাঁ, এবং অ্যাড্রেস অফ দা ব্লকস, সেই ক্ষেত্রে আমার অ্যাড্রেস অফ দা ব্লকসটাকে আমি প্যারামিটার হিসেবে পাস করব। মানে আমি যদি প্যারামিটার গুলোকে সিম্পলি, লেটস সে আমার রিড ফাংশন যখন আমরা দেখছিলাম একটু আগে এপিআই দিয়ে, আমরা যদি সেখান থেকে আস্তে আস্তে যাই, রিড ফাংশনে আমরা বলছিলাম এই ফাংশন কিছু একটা রিড করে। ফাংশন কি রিড করে? ধরো সাম বাইটস, কত বাইট সে রিড করছে সেটা ইন্ডিকেট করে। লেটস সে এখানে এই কাউন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে নাম্বার অফ বাইটস ইট ইজ রিডিং। যদিও প্রপারলি রিড করে ফেলে এই রিটার্ন ভ্যালুটা হবে হচ্ছে 0। এখন আমি যখন আসছি এই প্যারামিটার পাসিং এর জন্য, আমি কথার কথা এই যে 0, যদি আমি 0 উদাহরণ দিয়েই বলি, যদিও এটা এপিআই উদাহরণ, হ্যাঁ, আমার তাহলে কি আমি এই প্যারামিটারটা রেজিস্টারের থ্রুতে দিতে পারবো। বাট এমন যদি হয়ে থাকে যে আমাকে অনেক মাল্টিপল প্যারামিটার পাস করতে হচ্ছে, এবং which occurs quite often, বিকজ আমি ধরো মাল্টিপল সিস্টেম ফলো করতে পারি, সো আমাকে মাল্টিপল প্যারামিটার একসাথে ধরো পাস করতে হচ্ছে, তখন আমাকে কি করতে হয়, প্যারামিটার গুলোকে কোনো আমি ব্লকে রাখবো, কোনো চাঙ্ক, কোনো মেমোরিতে রাখবো, এবং ওই মেমোরির অ্যাড্রেসটা আমি পাস করে দেবো। এবং এটা ইউজুয়ালি লিনাক্স বা সোলারিসে এই জিনিসটা সলভ করা, এইভাবে অ্যাপ্রোচটা নেওয়া হয়। আরেকটা যেটা হচ্ছে যে আমি যদি প্যারামিটার গুলোকে কোনো স্ট্যাকে রাখি, মানে ইট মাইট বি placed or pushed onto the stack by the program, and এবং এই পুশ পপ যেটা হয়, এবং অপারেটিং সিস্টেম কি করবে, এটাকে ডিফারেন্ট টাইমে পপ করে করে অপারেটিং সিস্টেম এটাকে হ্যান্ডেল করবে। সো আমি এই সিস্টেম কলের প্যারামিটার গুলোকে এভাবে স্ট্যাকের মাধ্যমে বা ব্লক অফ অ্যাড্রেসের মাধ্যমে বা একদম সিম্পলেস্ট ওয়েতে রেজিস্টারের মাধ্যমে পাস করে থাকতে পারি। আচ্ছা, এবং এখানে যেটা সুবিধা হয়, রেজিস্টারের ব্যাপারটা হচ্ছে রেজিস্টারের তো নাম্বার অফ বিটস লিমিটেড, বাট ব্লক আর স্ট্যাকস এর সুবিধাটা হচ্ছে এরা কোনো নাম্বার অফ লেন্থ বা নাম্বার অফ প্যারামিটারসটা এরা মানে লিমিট করে না, তাই না? আচ্ছা, তো এখন আমরা যদি এই জিনিসটাকে একটুখানি ভেঙে দেখতে চাই, একটু আগেই আমরা যেটা বললাম যে আমাদের এই পাসিংটা কিভাবে হচ্ছে। লেটস সে আমার একটা ইউজার প্রোগ্রাম আছে এবং আমার অপারেটিং সিস্টেম আছে। এই ইউজার প্রোগ্রাম আর অপারেটিং সিস্টেমের মধ্যেই তো আমার সিস্টেম কলিং এর প্যারামিটার পাসিং এই কথাটা আসছে। যখন আমরা ধরো আমাকে যদি অপারেটিং সিস্টেমের কন্ট্রোল নিতে হয়, আমি একটা এক্স অ্যাড্রেস লোড করছি। এক্স অ্যাড্রেস যখন আমি লোড করছি, এই অ্যাড্রেসটা যদি এটা একটা সিঙ্গেল বাইট হয়ে থাকে, এটা আমি একটা রেজিস্টারের মধ্যে দিয়ে দিলাম, এবং ওই মানে এই এক্স টেবল থেকে প্যারামিটার নিয়ে আমার অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করতে থাকলো। বাট এবং অপারেটিং সিস্টেম কি জানে? অপারেটিং সিস্টেম জানে যে আমার এই লোড অপারেশনের জন্য আমাকে সিস্টেম কলকে কোনখানে যেতে হবে, 13 এ যেতে হবে, এই ইন্ডেক্সে আমাকে যেতে হবে। সো অপারেটিং সিস্টেম কি করবে, এই সিস্টেম 13 কে আমার সিস্টেম কল করবে, মানে অপারেটিং সিস্টেমে আমাকে আমার এই এক্স বেশি তাড়াতাড়ি করতে গেলে যা হয় আর কি, এক্স টেবিলের প্যারামিটার ইউজ করে ও 13 সিস্টেম কলকে কল করে ফেলবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমি যদি একটা পাসিং টেবিল প্যারামিটার কিভাবে আমি পাস করতে করি, এটা যদি আমরা দেখতে চাই, এটা একটা কমন এক্সাম্পল হতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। মিস 13টা কি ফিক্সড, মানে 13 13টা ইন্ডেক্সটা সিস্টেম অনুযায়ী ফিক্সড। হ্যাঁ,
সিস্টেম কলের সিস্টেম অনুযায়ী ফিক্স। তোমার সিস্টেমে হয়তো বা এই পার্টিকুলার কাজ করার জন্য আমাকে অন্য প্যারামিটার, এটা এই জন্যই আমার সিস্টেম কল আর এপিআই এর দরকার হচ্ছে। ধরো আমার হার্ডওয়্যারে হয়তো বা ওএসটা সিস্টেম মানে এই লোড অপারেশনের জন্য মানে একটা সার্টেন অপারেশনের জন্য সিস্টেম কল 13টা ইউজ করছে, তোমার সিস্টেমে হয়তো বা এটা অন্য নাম্বার ইউজ করছে। বাট এপিআইটা যেহেতু কমন, সিস্টেম কল ইন্টারফেস এই জিনিসটাকে অ্যাসোসিয়েট করিয়ে দেবে। ঠিক আছে, বুঝাতে পারছি? ওকে মিস। জি মিস, থ্যাংক ইউ। তো এইবারে যদি আমরা চলে আসি কি কি টাইপস আছে সিস্টেম কলে। সিস্টেম কলসের ডিফারেন্ট টাইপস থাকে। ধরো আমি একটা প্রসেস কন্ট্রোল করছি, সেটা সিস্টেম কলের টাইপে হতে পারে। প্রসেস কন্ট্রোলের জন্য কি ধরনের টাইপ যেতে পারি, ফাইল ম্যানেজমেন্টের জন্য বা ডিভাইস ম্যানেজমেন্টের জন্য আমি ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম কল করতে পারি। ইনফরমেশন মেইনটেনেন্সের জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম কল করতে পারি। কমিউনিকেশনের জন্য আমরা সিস্টেম কল করতে পারি। প্রোটেকশনের জন্য আমরা সিস্টেম কল করতে পারি। সো আমি রাফলি বলতে পারি যে সিস্টেম কলটা আমরা 6 ধরনের কেসে করতে পারি। প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন মেইনটেনেন্স, কমিউনিকেশন, প্রোটেকশন, এই 6টা কেসে আমরা সিস্টেম কল করতে পারি। তো ধরো আমি যদি ফাইল ম্যানেজমেন্টের কথা বলি, প্রসেস কন্ট্রোলের কথা বলি। একটা প্রসেস মানে কি, প্রোগ্রামের যে পার্টটা ইন এক্সিকিউশন থাকে, তাই না? এভাবেই যদি চিন্তা করি, তো আমি একটা প্রসেস ক্রিয়েট করছি বা প্রসেসটা আমি শেষ করছি, এটাও আমার সিস্টেম কলের আন্ডারে পড়বে। এবং এটা আমার কোন ধরনের সিস্টেম কল? এটা আমার প্রসেস কন্ট্রোল টাইপ সিস্টেম কল। আমার একটা প্রসেস এন্ড হচ্ছে বা অ্যাবর্ট হচ্ছে, বাই দ্য ওয়ে এন্ড আর অ্যাবর্ট দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? বলতে পারি নাকি কি ডিফারেন্স আসলে হচ্ছে এখানে? এন্ড আর অ্যাবর্ট, এনিবডি? এন্ড হচ্ছে ম্যাম মানে সিস্টেম কলটা অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে, মানে কাজটা শেষ হয়ে গিয়েছে। আর অ্যাবর্ট হচ্ছে রাইট, গিয়ে মানে মাঝখানে কোনো এরর দেখা দিছে। রাইট। অ্যাবর্ট হচ্ছে আমার সিস্টেমের কোনো একটা প্রোগ্রামের কোনো একটা ফল্টের কারণে ওটা মানে স্টপ হয়ে গেছে। ঠিক আছে, সো এই এন্ড করা বা অ্যাবর্ট করা বোথ কাজটাই আমার প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের আন্ডারে পড়ে। আমার কোনো ভ্যালু লোড করা, আমার ইনস্ট্রাকশন বা অ্যাড্রেস লোড করা বা ইনস্ট্রাকশন এক্সিকিউট করা সিস্টেম কলের আন্ডারে পড়ে। প্রসেসের অ্যাট্রিবিউটস জানা বা প্রসেসের অ্যাট্রিবিউটস সেট করে দেওয়া আমার সিস্টেম কলের আন্ডারে পড়ে। প্রসেস মে হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম, হয়তো বা অন্য প্রসেস রান করছে, এই প্রসেসটাকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হচ্ছে। এই সময় আমাকে যদি প্রসেস কন্ট্রোলের জন্য আমাকে যদি সিস্টেম কল করতে হয়, সেটাও হচ্ছে আমার প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের আন্ডারে পড়বে। ওয়েট ইভেন্ট বা সিগন্যাল ইভেন্ট, হ্যাঁ, এই পার্টগুলাও আমার কি প্রসেস কন্ট্রোল সিস্টেমের সিস্টেম কল আন্ডারে পড়বে। মেমোরি অ্যালোকেট করে রাখা, একটা প্রসেস যখন রান করছে তার কিছু একটা পার্ট আমরা জানি র্যামে এসে বসে, সো সেই র্যাম থেকেই ও ক্যাশেতে নেয়, ক্যাশ থেকে রেজিস্টারে নেয়। সো ওই যে র্যামের মধ্যে আমি অ্যালোকেট করে রাখলাম, সেটা আমার প্রসেস কন্ট্রোল সিস্টেম কল অ্যাক্সেস করতে হবে, সিস্টেম কলকে ইনভোক করতে হবে। আমার যখন প্রসেস শেষ হয়ে যায় তারপরেও কিছুক্ষণ র্যামের মধ্যে ওই ডেটাগুলো থেকে যায়। সো কিছুক্ষণ পরে মানে ওরা অবশ্যই এটা কি বলবো রুটিনলি করতে থাকে। রুটিনলি যখন আমার প্রোগ্রাম আর দরকার হচ্ছে না, তখন আমি মেমোরিটা ফ্রি করে দেই। এই মেমোরি ফ্রি করার জন্য আমার প্রসেস কল সিস্টেম কলের মধ্যে পড়ে। আমার যদি কোনো এরর আসে, মেমোরি ডাম্প করে দিতেও আমার প্রসেস কল প্রসেস কন্ট্রোল সিস্টেম কলের আন্ডারে যায়। আমি জানি এগুলা বেশ বোরিং, বাট we don't have any other option left. So কোন রকম বাগস আছে কিনা বা আমার সিঙ্গেল স্টেপ এক্সিকিউশনে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেগুলাও হচ্ছে আমার সিস্টেম কলের আন্ডারে পড়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে এই ডাম্প মেমোরি একটা কথা আমি ইউজ করলাম, এটা কি জিনিস? মেমোরি ফ্লাশ করা আর কি বেসিক্যালি। আচ্ছা, মেমোরি ফ্ল্যাশ করা বলতে আমি কি বোঝাচ্ছি? মেমোরিটাকে আমি ম্যাম হ্যাঁ পুরোটা হ্যাঁ ক্লিন বলো। মানে পুরো ক্লিন করে ফেলা, মানে যা কারেন্ট যত অপারেশন এক্সিকিউশন আছে সবগুলো হচ্ছে কি ডাম্প করে ফেলবে একসাথে, মানে আচ্ছা, নতুন করে ডাম্প ফেলা। করে ডাম্প করা মানে কি ডিলিট করে ফেলা?
আর ডিলিট না ম্যাম, মেমোরি থেকে তো ডাটা ডিলিট করে লাভ নাই, তো মেমোরি মানে ফ্লাশ করলে তো ডাটা অটোমেটিক চলেই যায়। আচ্ছা, বা আমি বলতে পারি যে আমি হয়তো বা এটাকে মানে স্টোরেজ ডিভাইসে রাইট করে ফেলছি, এটাও কিন্তু আমার মেমোরি ডাম্পিং। ঠিক ইয়েস আছে, ম্যাম। আচ্ছা গেল। সো আমি যদি এখন সামনে যাই, সিস্টেম কলের আর কি টাইপ আছে। সিস্টেম কলের মধ্যে যদি আমরা এখন আসি ফাইল ম্যানেজমেন্ট। একটু আগেই আমরা একটা ফাইল রিড করার এক্সাম্পল দেখে এসেছি যেটা সিস্টেম কলের আন্ডারে পড়ে। সো এখন আমরা জানলাম যে পার্টিকুলারলি ফাইল ম্যানেজমেন্ট টাইপ সিস্টেম কলের আন্ডারে পড়ে। আমি একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইলটাকে ডিলিট করছি, ফাইলটাকে ওপেন করছি, ক্লোজ করছি, রিড রাইট, মানে এগুলা মুখস্থ করার দরকার নেই। মানে তোমার একটা ফাইল দেখলে ফাইলটাকে তুমি কি কি করতে পারো, ওপেন করব, রিড করব, ওটাকে আমি ওটাকে আমি রাইট করতে পারি ওই ফাইলের মধ্যে, বা ওই ফাইলের কিছু পজিশন আমি ডিলিট করতে পারি, অন্য কোনো জায়গা থেকে রিপোজিশন করতে পারি, ফাইনালি আমি ফাইলটা ক্লোজ করে দিতে পারি। এনি ফাইল হ্যান্ডলিং এর জন্য আমাকে যখনই অপারেটিং সিস্টেম মোডে যেতে হচ্ছে, কার্নেল মোডে যেতে হচ্ছে, আমাকে সিস্টেম কল করতে হচ্ছে। কোন সিস্টেম কল করতে হচ্ছে? ফাইল ম্যানেজমেন্ট টাইপ সিস্টেম কল করতে হচ্ছে। এবং আমি যদি ফাইল অ্যাট্রিবিউটস কোনো কিছু সেট করি, সেটাও আমার ফাইল ম্যানেজমেন্ট টাইপ সিস্টেম কলের আন্ডারে পড়বে। এরপরে আসছে হচ্ছে আমার ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্টটা কি? যে আমি যদি কোনো ডিভাইস রিকোয়েস্ট করি, ডিভাইস রিকোয়েস্ট করা মানে কি, কোনো ডিভাইসের অ্যাক্সেস যদি আমি রিকোয়েস্ট করি, ওয়ান্স ওই ডিভাইসের কাজ শেষ, যখন আমি ডিভাইসটাকে রিলিজ করে দেই, বা আমি যদি কোনো ডিভাইস থেকে কোনো কিছু রিড, আবার ওই একই কথা, রিড করি, রাইট করি, বা আমি যদি ডিভাইসের অ্যাট্রিবিউট গুলো সেট করে থাকি, লজিক্যালি আমি যদি ডিভাইসটাকে অ্যাটাচ ডিটাচ করি, নরমালি ইউএসবি পেন ড্রাইভের কথা চিন্তা করো, আমি অ্যাটাচ ডিটাচ যেই কাজ করে থাকি, এই প্রত্যেকটা কাজের সময় আমাকে ডিভাইস ম্যানেজমেন্ট টাইপ অফ সিস্টেম কল করতে হচ্ছে। দেন আমার আসছে হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স এর জন্য আমাকে কি করতে হচ্ছে। ইনফরমেশন মেইনটেনেন্স এর কথা যদি আমরা বলতে চাই, যে আমি যদি টাইম ডেট সেট করার জন্য, টাইম সিস্টেমের ডেটা সেট করার জন্য, আমার যে ধরনের সিস্টেম কলগুলো অ্যাক্সেস করা লাগে, বা আমার কোনো একটা প্রসেস, কোনো একটা ফাইল, কোনো একটা ডিভাইসের অ্যাট্রিবিউট সেট করার জন্য আমার যেই ধরনের সিস্টেম কল করতে হয়, সেগুলো হচ্ছে আমার ইনফরমেশন মেইনটেনেন্স সিস্টেম কল। ওকে, দেন আসছি আমার কমিউনিকেশনস এর সিস্টেম কল কি কি লাগে। ডিফারেন্ট কমিউনিকেশন কানেকশনের ক্রিয়েট ডিলিট করতে আমার সিস্টেম কল লাগতে পারে। বিভিন্ন মেসেজ পাসিং মডেল, বিভিন্ন আমার আমরা পিং করি, তাই না? আমরা ইন্টারনেটের কানেকশন আছে কি নাই এটা দেখার জন্য আমরা পিং করে দেখি না একটা সার্টেন আইপি অ্যাড্রেসে, করি তো নিশ্চয়ই। সো আমি কি কানেকশনটা চেক করছি, তাই তো? আমি একটা মেসেজ পাস করছি। এই যে আমার মেসেজ পাসিংটা হচ্ছে, আমাকে কি করতে হচ্ছে, আমাকে একটা মানে হোস্ট নেম দিতে হয়। আমি পিং করি কি কোনো একটা সার্টেন অ্যাড্রেসে, কোনো একটা লেটস সে কোনো একটা রাউটার অ্যাড্রেসে, বা কোনো একটা গেটওয়ে অ্যাড্রেসে। এই সব কিছুতে আমার কি করতে হয়, কমিউনিকেশন টাইপ সিস্টেম কল করতে হয়। যাই হোক, ফাইনালি আসছে প্রোটেকশন টাইপ সিস্টেম কল। এটা এনি রিসোর্স অ্যাক্সেস করার জন্য, বা পারমিশন পাওয়ার জন্য, বা কোনো অ্যাক্সেস এলাউ বা ডিনাই করার জন্য আমার এই পারমিশন প্রোটেকশন টাইপ সিস্টেম কলের কথা আসে। ডিফারেন্ট সিস্টেম কলের জন্য উইন্ডোজে বা ইউনিক্সে যে ফাংশন গুলো আছে, এখানে সেই ফাংশন গুলো দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, যে আমি একটা প্রসেস ক্রিয়েটের জন্য কি ফাংশন, বা আমার একটা কোনো অবজেক্টের জন্য আমি ওয়েট, সিঙ্গেল অবজেক্টের জন্য আমার ওয়েট করার জন্য, আমি যদি কোনো প্যারামিটারের জন্য ওয়েট করে থাকি, সেটার জন্য আমার প্রসেস কন্ট্রোলের যে অপারেটিং সিস্টেমে কি ফাংশন আছে, সেই জিনিসগুলো আমি দেখছি। সো বেসিক্যালি আমরা কি করব, আমাদের অ্যাপ ডেভেলপাররা কি করবে, অ্যাপ ডেভেলপাররা তার অ্যাপের মধ্যে জাস্ট এপিআই দিয়ে এই ফাংশন গুলোকে সে দিয়ে দিবে। এই ফাংশন গুলো কি করবে, সিস্টেম কল ইন্টারফেসের থ্রুতে সিস্টেমের ওই যে সিস্টেম কল ইন্টারফেস যেই টেবিলটা মেইনটেইন করে, সেই টেবিলের ইন্ডেক্স অনুযায়ী তার সাথে ইন্টারলিঙ্কড থাকবে। এবং আমি যখন এই ফাংশনটা এক্সিকিউট করছি, বেসিক্যালি আমার ওইখানে ওই ইন্ডেক্স অনুযায়ী সিস্টেম কলকে ইনভোক করা হবে। আমি আশা করি বোঝানো যাচ্ছে। আমি জাস্ট ফাইল ম্যানেজমেন্টের ক্রিয়েট ফাইল আমি যখন দিলাম, ক্রিয়েট ফাইল এই ফাংশন কল করার সাথে সাথে এপিআই টা কি করছে, সিস্টেম কল ইন্টারফেসের সাথে যে ইন্ডেক্স
টেবিলটা আছে সেই টেবিলে হয়তো বা যে একটা ফাইল ক্রিয়েটের জন্য যে সিস্টেম কল আছে তার ইন্ডেক্স নাম্বার হয়তো বা 20, তখন সে ওই 20 কে ইনভোক করে দিচ্ছে, 20 কে ইনিশিয়েট করে দিচ্ছে, এবং দ্যাটস হাউ দ্য সিস্টেম কল ইনিশিয়েটস। আচ্ছা, ওই মোড ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমার স্ট্যান্ডার্ড সি প্রোগ্রামিং এর লাইব্রেরিতে যদি আমি যাই, আমি জাস্ট ওই যে প্রিন্টএফ এর স্টেটমেন্ট যদি আমি এক্সিকিউট করতে চাই, যে আমার একটা প্রিন্টএফ কি করে, বাই দ্য ওয়ে প্রিন্টএফ এর কাজ কি? আনহারুল ইসলাম আছে নাকি কাছে? ইয়েস মিস। প্রিন্টএফ এর কাজ কি? মিস প্রিন্টএফ মিস যে কোনো একটা টেক্সট বা যে কোনো আমরা যদি কিছু লিখি সেটা শুধু ডিসপ্লে করে মিস প্রিন্টএফ। আচ্ছা, সো যখন আমি এই ডিসপ্লে করতে চাই, আমার এই আমি যখন প্রিন্টএফটা লিখছি আমার স্ট্যান্ডার্ড সি লাইব্রেরি, তখন আমি যখন কোডটা লিখছি তখনও আমি ইউজার মোডে আছি। লেটস সে ইউজার মোড থেকে আমার কি করছি, আমার যখন এই প্রিন্টএফ কমান্ডটা পাচ্ছে, প্রিন্টএফ কমান্ডের সাথে সাথে ও কি করছে, ওই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ও চেক করছে যে আমার সিস্টেম কলে অ্যাকচুয়ালি এটাকে রাইট করতে হবে। কোথায় রাইট করতে হবে? মনিটরে রাইট করতে হবে। তার মানে কি আমাকে হার্ডওয়্যার অ্যাক্সেস করতে হবে। সো এই লাইব্রেরি থেকে আমি কি সিস্টেম কলের সাথে সিস্টেম কল ইনিশিয়েট করতে পারছি। আমার এই একটা ফাংশন, আমার এই প্রিন্টএফ ফাংশনটা বেসিক্যালি একটা সিস্টেম কল ইনভোক করছে। ওকে, আচ্ছা সো আমরা যদি এখন এই যে এই সিস্টেম কলের আরো যদি কিছু একটু এক্সাম্পল দেখতে চাই, আমরা আরডুইনো দিয়ে দেখতে পারি। আরডুইনো আমরা ইউজ করেছি নাকি কখনো? নো মিস। আচ্ছা, কারোই কখনো আরডুইনো ইউজ করতে হয়নি নাকি? মানে এটা বেসিক্যালি কিছুই না, এটা একটা মানে হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, মাইক্রোকন্ট্রোলার বেসড, এবং এই প্রোগ্রাম করে টু অপারেট বা টু পারফর্ম সার্টেন অপারেশনস। ঠিক আছে, ধরো আমরা একটা ছোট সেন্সর বানাচ্ছি, সেই সেন্সরের মধ্যে আমার সেন্সরটাকে লেটস একটা গ্যাস সেন্সর বানাচ্ছি, যে আমার গ্যাস যখনই আমার সিলিং কে রিচ করবে, ধরো 1/2 মিটার ডিস্টেন্সে আমার চুলার থেকে আমি ধরো 0.5 মিটার ডিস্টেন্সে একটা গ্যাস সেন্সর ফিট করছি, সেটার সাথে আমার একটা আরডুইনো বেসড সিস্টেম আছে। কি হচ্ছে, যখনই আমার এই গ্যাসটা, আমার যখন চুলা জ্বলছে তখন যখনই আমার গ্যাসটা ওই 1/2 মিটার ডিস্টেন্স একটা সার্টেন লেভেলের উপরে যদি ওই সেন্সরের কাছে রিচ করে যায়, সেন্সর তাহলে গ্যাসটা ডিটেক্ট করবে এবং সার্টেন একটা ধরো টেক্সট মেসেজ আমাকে পাঠাবে বা সার্টেন একটা বেল বাজাবে, কিছু একটা এরকম টাস্ক করবে। সেটার জন্য আমি কি করতে পারি, আমি ওই গ্যাস সেন্সর সহ ফুল সিস্টেমটা, আরডুইনো বেস সিস্টেমটা আমি আমার সিলিং এ সেট করে দিতে পারি। সিস্টেমের মধ্যে আমি কোড করে দিতে পারবো সিস্টেমটা একটা সার্টেন সময় পরে আমাকে টেক্সট মানে সার্টেন সময় পরে বলছি, সার্টেন একটা ইনস্ট্যান্স হওয়ার কারণে, ধরো গ্যাস যাচ্ছে ও হিটেড হয়ে গেছে, কথার কথা আমার গ্যাস সেন্সরের মধ্যে একটা ছোট মানে পার্ট আছে যেটা হিটেড হয়ে গেলে ও একটা সার্টেন সিগন্যাল দেয়। ওই সিগন্যালের কারণে আমার কাছে টেক্সট চলে যাচ্ছে যে না, তোমার বাসায় হয়তো ফায়ার হ্যাজার্ড হতে পারে, একটা অ্যালার্ট তোমাকে করার অ্যালার্ট মেসেজ তোমার কাছে যাচ্ছে। সো এই যে আমি এই কাজটা করছি, এই কাজটার জন্য আমাকে বারবার মানে ওর, ধরো তুমি যখন আরডুইনোর কথা চিন্তা করছো, ও একটা পার্টিকুলার, ও মানে ডেডিকেটেড কাজের মধ্যে থাকে। হ্যাঁ, ওর তেমন অপারেটিং সিস্টেম ওভাবে যে আমি বলছি ওভাবে আমার দরকার নাই, বাট প্রোগ্রামগুলো আমি প্রোগ্রামগুলো ইউজুয়ালি ইউএসবি দিয়েই আমরা লোড করে ফেলতে পারি, ওর সিঙ্গেল মেমোরি স্পেস থাকে। হ্যাঁ, বাট ওর মধ্যে কি আছে, ওর মধ্যে খুব সামান্য হলেও আমার এই যে বুট লোডিং থাকে। তার মানে কি আমার সিস্টেমটা লোড করার সময়ও আমার বুট লোডিং থাকে, এবং যখন আমার সিস্টেম, আমি যখন প্রোগ্রামটা যখন আমি রান করে থাকি, তখন আমার যখন ইউজার প্রোগ্রামটা যখন আমার মানে রান হয়ে থাকে, তখন সে মেমোরির একটা বড় পার্ট জুড়ে কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আর কি এক্সাম্পল আছে? FreeBSD এর এক্সাম্পল এত আমাদের দরকার নাই। সিস্টেম সার্ভিসেসে যদি চলে যাই, যে আমার সিস্টেম প্রোগ্রামস ডিফারেন্ট মানে কনভিনিয়েন্ট
রিকোয়ারমেন্ট আমাকে দিয়ে থাকে ফর ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম এক্সিকিউশন এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট, এবং এগুলো আবারও মোটামুটি ওই কাছাকাছি এতক্ষণ আমরা যা পড়ে এসেছিলাম, ফাইল ম্যানিপুলেশন, বা আমি যদি কোনো স্ট্যাটাস ইনফরমেশন দিতে থাকি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, প্রোগ্রাম লোড এক্সিকিউট করার জন্য, কমিউনিকেশন করার জন্য, অন্যান্য ডিভাইসের সাথে বা অন্যান্য নেটওয়ার্কস এর সাথে কমিউনিকেশন করার জন্য, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করার জন্য আমার ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম, ডিফারেন্ট টাইপস অফ সার্ভিসেস আমাকে অপারেটিং সিস্টেম প্রোভাইড করে থাকে, এবং এইগুলাকে আমরা সিস্টেম প্রোগ্রাম বলে থাকি। ঠিক আছে, অ্যাকচুয়াল সিস্টেম কল না, এগুলোকে আমরা সিস্টেম প্রোগ্রাম বলে থাকি। আচ্ছা, সিস্টেম প্রোগ্রামের জন্য আমার আবারও মানে আমরা ঠিক অপারেটিং সিস্টেমের যে সার্ভিসগুলো আমরা দেখেছি সেখানে যেভাবে আমরা হ্যান্ডেল করেছিলাম, ঠিক একইভাবে সিস্টেম প্রোগ্রামের মানে এই সিস্টেম প্রোগ্রামের মধ্যেও আমি যখন ফাইল ম্যানেজ বলছি, ফাইল ম্যানেজ মানে আলটিমেটলি ক্রিয়েট, ডিলিট, কপি, রিনেম, প্রিন্ট, ডাম্প, এই কাজগুলোকে বোঝানো হচ্ছে। যখন আমরা স্ট্যাটাস ইনফরমেশন দিচ্ছি, ধরো আমি একটা মানে আমার সিস্টেমের কি স্ট্যাটাস, সিস্টেমের ডেট, সিস্টেমের টাইম, বা সিস্টেমের কতটা মেমরি ফ্রি আছে, ডিস্ক স্পেস কতটা অকুপাইড আছে, কতটা ফ্রি আছে, নাম্বার অফ ইউজার্স আছে, এগুলো সব আমার সিস্টেম সার্ভিসেস এর মধ্যে পড়ে। ওকে, এবং আমরা কিছু সিস্টেম রেজিস্ট্রি ইমপ্লিমেন্ট করে থাকে, যে রেজিস্ট্রি গুলো কি দিয়ে থাকে, এটা মানে আমার এই কনফিগারেশন ইনফরমেশন গুলোকে স্টোর করার জন্য আমার রেজিস্ট্রি অফার করা হয়ে থাকে। ওকে, এটা ছাড়া আরো যদি আমরা সামনে যেতে চাই, তাহলে ফাইল মডিফিকেশনের জন্য ডিফারেন্ট টেক্সট এডিটরস, যে টেক্সট এডিটরস গুলো ক্রিয়েট বা মডিফাইড ফাইল করে থাকে, বা স্পেশাল কমান্ডস প্রোভাইড করে থাকে কোনো একটা কন্টেন্ট সার্চ করার জন্য ফাইলের মধ্যে, বা কোনো একটা ট্রান্সফরমেশন, একটা টেক্সট চেঞ্জ করার জন্য, এই ফাইল মডিফিকেশনের সার্ভিসও আমাকে এই সিস্টেম প্রোগ্রামগুলো অফার করে থাকতে পারে। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা মানে বোরিং তো হচ্ছে, ঠিক আছে, বাট আর বোরিং না করি, আজকে একটু আগেই শেষ করি। তো আমরা এই সিস্টেম সার্ভিসেস এর এই কনসেপ্ট থেকে এগুলাকে আরো একটু ইলাবোরেট করে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। যেন আমরা নেক্সট ক্লাসে এটার পরে আমরা সময়ও নাই, সো আমরা নেক্সট ক্লাসে প্রথমে কুইজ দেব, তারপরে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রশ্ন আছে? কালকে কুইজের ব্যাপারেও কি কারো কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমি রোল কল করা শুরু করি।